নমস্কার বন্ধু, তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল জিএস গুরু পুরুলিয়া। আমি নিখিল স্যার, তোমাদের সবাইকে স্বাগত। আশা করি ভালো আছো। আসন্ন বেশ কিছু গুরুত্বপূর্ণ এক্সাম রয়েছে, পিএসসি ক্লার্কশিপ, মিসলেনিয়াস বা ফুড এসআইয়ের মতো গুরুত্বপূর্ণ এক্সাম। সেখানে কিন্তু জিএস পোর্শনটা অতি গুরুত্বপূর্ণ। তো যাই হোক, আজকে আমি তোমাদের জন্য আবারও একটা জিএস পোর্শনের বেশ কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেনের সম্ভার নিয়ে এসেছি, যেখানে কিন্তু আসন্ন এক্সামে অবশ্যই তোমরা কিন্তু কমন কোশ্চেন পেয়ে যাবে। তো যাই হোক, আশা করি ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবে এবং তোমাদের ভিডিওটা অবশ্যই কাজে লাগবে। তো আমি প্রতিটি প্রশ্নের উত্তর এবং তার সাথে তার এক্সপ্লেনেশন এবং অন্যান্য রিলেটেড বিষয়গুলো নিয়েও আলোচনা করব, যেগুলো তোমাদেরকে কিন্তু পরীক্ষাতে অবশ্যই সাহায্য করবে। তো যাই হোক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করো। আর যেসব বন্ধু আমার ইউটিউব চ্যানেলে নতুন, তারা অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দেবে। আর যদি বন্ধু ভিডিওটি ভালো লাগে, অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে। ওকে, যাই হোক, তো জিএস বিষয় নিয়ে সবারই চিন্তা বন্ধু। তো চিন্তা করার কোনো দরকার নেই, জিএস গুরু তো তোমাদের সাথে আছে, তো চিন্তা কিসের। তো দেখো, প্রথম কোশ্চেনটি রয়েছে যে আদি ব্রাহ্ম সমাজের প্রতিষ্ঠাকে। তো প্রথমে আমাদেরকে জানতে হবে যে ব্রাহ্ম সমাজ কে করেছিলেন। ঠিক আছে, অপশন দেখো, অপশনগুলো রয়েছে রাজারাম মোহন রায়, শশীশচন্দ্র মুখোপাধ্যায়, দেবেন্দ্রনাথ ঠাকুর আর কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায়। ঠিক আছে, তো দেখো, এই ব্রাহ্ম সমাজ ব্যাপারটা প্রথম শুরু করেছিলেন কে? রাজারাম মোহন রায় 1828 খ্রিস্টাব্দে। তিনি কি করেছিলেন? ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠাতা করেছিলেন 1828 খ্রিস্টাব্দের 20 আগস্ট। ঠিক আছে, তো 20 আগস্ট তিনি যখন ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করলেন, বেশ কিছুদিন চলছিল ব্রাহ্ম সমাজ। তারপর তিনি যখন ব্রিস্টলে মারা গেলেন, তারপর তার দুই বন্ধু, একজন ছিলেন দেবেন্দ্রনাথ ঠাকুর আর একজন কেশবচন্দ্র সেন, তারা কিন্তু ব্রাহ্ম সমাজ চালাচ্ছিলেন ঠিকঠাক। তারপর দেখা গেলেন অ্যাকচুয়ালি এদের ব্যাপার ছিল যে সর্বধর্ম সমাবেশ। রাজারাম মোহন রায় তিনি যে বাণী ছড়িয়েছিলেন, যেখানে তিনি বলেছিলেন কি সর্বধর্ম সমাবেশ। তো যখন দেখলেন যে ব্রাহ্ম সমাজের কেশবচন্দ্র সেন তিনি তারা প্রচার করছিলেন যে বাল্যবিবাহ বন্ধ, কিন্তু কেশবচন্দ্র সেন তিনি কি করলেন? নিজের মেয়েকেই বাল্যবিবাহ দিলেন। তো তখন দেবেন্দ্রনাথ ঠাকুর এবং কেশবচন্দ্রের মধ্যে ঝগড়া হয়ে গেল। তো তারা দুজন দুটো ব্রাহ্ম সমাজ তৈরি করলেন, একটা হচ্ছে আদি ব্রাহ্ম সমাজ আর একটা হচ্ছে নববিধান ব্রাহ্ম সমাজ। এই আদি ব্রাহ্ম সমাজের প্রতিষ্ঠা হচ্ছে কে? দেবেন্দ্রনাথ ঠাকুর। ঠিক আছে, তিনি কি করলেন? দেবেন্দ্রনাথ ঠাকুর 1866 খ্রিস্টাব্দে, অর্থাৎ কত? 1866 খ্রিস্টাব্দে তিনি কি করলেন? আদি ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করলেন। আর নববিধান ব্রাহ্ম সমাজ নিয়ে চালাতে লাগলেন কে? কেশবচন্দ্র সেন। মানে অ্যাকচুয়ালি কেশবচন্দ্র সেনের জন্যই ব্রাহ্ম সমাজ কিন্তু সারা দেশ জুড়ে ছড়িয়ে পড়েছিল। তার আমলেই কিন্তু ব্রাহ্ম সমাজের পপুলারিটি অনেক বেড়ে গিয়েছিল। তো আদি ব্রাহ্ম সমাজের প্রতিষ্ঠা হচ্ছেন দেবেন্দ্রনাথ ঠাকুর 1866 খ্রিস্টাব্দে, এবং পুরো ব্রাহ্ম সমাজটা প্রতিষ্ঠাতা করেছিলেন 1828 খ্রিস্টাব্দের 20 আগস্ট রাজারাম মোহন রায়। ঠিক আছে, নেক্সট দেখো, নেক্সট কোশ্চেন কি রয়েছে যে নিম্নের কোন মৌলটি আদর্শ মৌল? দেখো, এখানে এফি, এমজি, ম্যাগনেসিয়াম, ন এনই, ন ইউ। তো এর সঠিক অ্যান্সার হয়ে যাবে কি? এমজি। দেখো, এখানে আমাদের যে পর্যায় সারণী রয়েছে, পর্যায় সারণীর যে তৃতীয় পর্যায়ের যে মৌলগুলো রয়েছে, যেমন ধরো এন এ, এম জি, এস আই, এ এল, পি এস সি এল, পি এস সি এল, এগুলো সবগুলোই কিন্তু তৃতীয় পর্যায়ের মৌল, এবং এই মৌলগুলোকেই বলছি আমরা কি? আদর্শ মৌল। তো এর সঠিক অ্যান্সার হয়ে যাবে কি? এমজি। তাহলে তোমরা অবশ্যই এইগুলো মনে রাখবে, এন এ, এম জি, এস আই, এ এল, পি এস সি এল, এগুলো সবগুলোই কিন্তু মৌলের সংকেত। ডিটেলসে বললে হয়তো অনেক মানে লেন্দি হয়ে যাবে ভিডিওটি। তো যাই হোক, এটাই তোমরা মনে রাখবে যে এর সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে কিন্তু এমজি। তো আদর্শ মৌল কাকে বলে? দেখো, আদর্শ মৌল এমন একটা মৌল যে তাদের নিজস্ব গ্রুপ বা শ্রেণীর বৈশিষ্ট্যকে তারা কিন্তু উপস্থাপন করে। ঠিক আছে, এই জন্যই এদেরকে কিন্তু আদর্শ মৌল বলে। মানে এরা হচ্ছে কি করে জানো? যে এরা হচ্ছে নিজেদের গ্রুপ বা শ্রেণীর বৈশিষ্ট্যকে তুলে ধরার চেষ্টা করে। তো এই জন্য এদেরকে আদর্শ মৌল বলে। যেমন আমরা আদর্শ নদী পড়েছি ভূগোলে, আদর্শ নদী হচ্ছে যার উচ্চগতি, মধ্যগতি, নিম্নগতি তিনটাই থাকে, তাকে আমরা আদর্শ মৌল বলি। সিমিলারলি এখানে আদর্শ
মৌল, মানে এরা নিজের গ্রুপের বৈশিষ্ট্যকে তুলে ধরার চেষ্টা করে। কে এমজি ম্যাগনেসিয়াম, ঠিক আছে, বা এনএ বা AlSiPsCl, এই সবগুলোই কিন্তু তৃতীয় পর্যায়ের মৌল, এই জন্য এগুলোকে আদর্শ মৌল বলে। আরেকটা হচ্ছে সেকেন্ড পর্যায়ের যে মৌলগুলোকে, সেগুলোকে বলে সেতু মৌল। এগুলো তোমরা মনে রাখবে, ঠিক আছে। সেতু মৌল কোনগুলো? লিথিয়াম, লিথিয়াম তোমরা মনে রাখবে, বোরন মনে রাখবে, ইত্যাদি ইত্যাদি, ঠিক আছে। নেক্সট দেখো যে সালোক সংশ্লেষে সাহায্যকারী ইলেকট্রন বাহকটিকে, তো দেখো এর সালোক সংশ্লেষ মানে ফটোসিনথেসিস, যে প্রক্রিয়ায় গাছ আর কি নিজেদের খাবার তৈরি করে, গ্লুকোজ এবং অক্সিজেন তৈরি করে। তো এটা হচ্ছে কি সাইটোক্রোম। তো এর সঠিক অ্যান্সার হয়ে যাবে কি সাইটোক্রোম। যে সালোক সংশ্লেষে সাহায্যকারী লৌহযুক্ত ইলেকট্রন বাহকটি হলো সাইটোক্রোম। নেক্সট দেখো কোশ্চেন রয়েছে যে সলবয়ের সন্ধি কত খ্রিস্টাব্দে স্বাক্ষরিত হয়েছিল। অ্যাকচুয়ালি সলবয়ের সন্ধি কেন হয়েছিল এগুলো তোমরা মনে রাখবে, কার সাথে হয়েছিল এটাও তার সাথে মনে রাখবে। দেখো 1857 সাল, 1802 খ্রিস্টাব্দে, 1782, 1793, এই 4টা সালেই কিন্তু ইতিহাসে ইম্পর্ট্যান্ট। 1857 খ্রিস্টাব্দে কী হয়েছিল? মহাবিদ্রোহ হয়েছিল। 1802 খুব ইম্পর্ট্যান্ট। দেখো তাহলে হচ্ছে 1802 খ্রিস্টাব্দে কী হয়েছিল? বেসিনের সন্ধি স্বাক্ষরিত হয়েছিল কার কার মধ্যে? সেকেন্ড বাজিরাও এবং ইংরেজদের মধ্যে। 1782 খ্রিস্টাব্দে কী হয়েছিল? সলবয়ের সন্ধি হয়েছিল। আর 1793 খ্রিস্টাব্দে কী হয়েছিল? লর্ড কর্নওয়ালিস কী করেছিলেন? চিরস্থায়ী বন্দোবস্ত জারি করেছিলেন। দেখো এখানে কি হচ্ছে যে তাহলে এর সঠিক অ্যান্সার হয়ে গেল কি 1782, ঠিক আছে। তাহলে এখানে সলবয়ের সন্ধি স্বাক্ষরিত হয়েছিল 1782 খ্রিস্টাব্দের কত তারিখে? 17ই মে, ঠিক আছে। দেখো কার কার মধ্যে হয়েছিল? যে মারাঠা সাম্রাজ্য এবং ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির মধ্যে। তখন কিন্তু যিনি রাজা ছিলেন, অ্যাকচুয়ালি সলবয় জায়গাটা হচ্ছে মধ্যপ্রদেশের গোয়ালিয়রে। তো এখানে রাজা ছিলেন যে মহাদাজি সিন্ধিয়া, এবং ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, এদের মধ্যে কিন্তু কী হয়েছিল? সলবয়ের সন্ধি স্বাক্ষরিত হয়েছিল। কেন কি এই সময় কিন্তু প্রথম যে মারাঠা ইঙ্গ যুদ্ধ হয়েছিল তার মানে শর্ত স্বরূপ আর কি সলবয়ের সন্ধি স্বাক্ষরিত হয়েছিল 1782 খ্রিস্টাব্দের 17ই মে, ঠিক আছে। যেমন এখানে মারাঠা নামটা মনে রাখবে যে মারাঠা, তাহলে ইংরেজদের সাথে মারাঠাদের 3টি যুদ্ধ হয়েছিল, প্রথম, দ্বিতীয়, তৃতীয়। এবার যদি শিখ থাকে তাহলে শিখ নামটা দুটো অক্ষরে, তাহলে শিখদের সাথে দুটো যুদ্ধ হয়েছিল। মহীশূরের সাথে যুদ্ধ হয়েছিল ইংরেজদের, তাহলে মহীশূর 4টা অক্ষরের, তাহলে মহীশূরদের সাথে 4বার যুদ্ধ হয়েছিল, এরকম করে মনে রাখবে, ঠিক আছে। নেক্সট দেখো 2011 সালের আদমশুমারি অনুযায়ী জনসংখ্যার নিরিখে প্রথম স্থান রয়েছে কোন রাজ্যটি? তো এর সঠিক অ্যান্সার হয়ে যাবে কিন্তু উত্তরপ্রদেশ, ঠিক আছে। তো বাকিগুলো দেখো তারপরেই, মানে উত্তরপ্রদেশের জনসংখ্যা তখনকার দিনে ছিল প্রায় 19 কোটি, 19 কোটি। এরপরে দেখো এখানে হচ্ছে 19,98,00,000। এরপরে তারপরে নেক্সট রাজ্য হচ্ছে মহারাষ্ট্র, তারপরে হচ্ছে পশ্চিমবঙ্গ, তারপরে হচ্ছে মধ্যপ্রদেশ। তাহলে এখানে মহারাষ্ট্রে হচ্ছে 9 কোটি, এরপরে ছিল বিহার, বিহারও 9 কোটি প্রায়। পশ্চিমবঙ্গে ছিল তখন 2011 সালের সেন্সাস অনুযায়ী 8 কোটি। নাও পশ্চিমবঙ্গের জনসংখ্যা প্রায় 9.5 কোটি, 10 কোটি হয়ে গেছে ছুঁই ছুঁই। এবং মধ্যপ্রদেশের জনসংখ্যা হচ্ছে 6 কোটি 2011 সালের সেন্সাসের নিরিখে। তো এর সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু উত্তরপ্রদেশ। এবার জনঘনত্বের দিক থেকে পড়ে, লিটারেসির দিক থেকেও কোশ্চেন আসে। তো সুতরাং এখনও পর্যন্ত আদমশুমারি যে 2011 সালের জনগণনা, এটা কিন্তু তোমাদের কাছে খুব ইম্পর্ট্যান্ট একটা টপিক। নেক্সট কোশ্চেন দেখো যেটা রয়েছে যে সোডিয়াম কার্বনেটের জলীয় দ্রবণে ফেনলফথিনের বর্ণ কেমন, ঠিক আছে। ফেনলফথিনের বর্ণ কেমন? এখানে কি হয়? ফেনলফথিনের বর্ণ কালো হয়, লাল হয়, গোলাপি হয়, না অপরিবর্তিত থাকে, ঠিক আছে। অপরিবর্তিত মিনস হচ্ছে যে বর্ণ দেবে সে বর্ণে, কালো দিলে কালোই থাকবে, ব্ল্যাক মানে হচ্ছে হলুদ দিলে হলুদই থাকবে। তো এর সঠিক অ্যান্সার হয়ে যাবে কিন্তু কি গোলাপি হয়। দেখো অ্যাকচুয়ালি ব্যাপারটা কি হচ্ছে দেখো, যে সোডিয়াম হাইড্রক্সাইড, যে NaOH, এটা হচ্ছে তীব্র ক্ষার, এবং H2CO3 এটা হচ্ছে মৃদু অ্যাসিড। এর বিক্রিয়ার ফলে কী হচ্ছে? Na2CO3 ও জল উৎপন্ন হয়, অর্থাৎ ফেনলফথিনের বর্ণ কিন্তু তখন গোলাপিই থেকে যায়, ঠিক আছে। এই দুটো বিক্রিয়ার করার ফলে কি হচ্ছে? সোডিয়াম কার্বনেটের যে জলীয় দ্রবণে ফেনলফথিনের বর্ণ কি হয়ে যায়? গোলাপি
হয়। তাহলে এটা মনে রাখবে যে ফেনলফথিনের বর্ণ হচ্ছে কি গোলাপি, কার সোডিয়াম কার্বনেটের জলীয় দ্রবণে। ঠিক আছে, নেক্সট দেখো এখানে যে প্রাচীন অলিম্পিক গেমস কত সালে শুরু হয়েছিল। ঠিক আছে, 1776 খ্রিস্টপূর্বাব্দে না 1700 খ্রিস্টাব্দে। 17 দেখো এখানে আছে, একটু কনফিউজিং হয়ে যেতে পারে তোমাদের। দেখো এখানে আছে 776 খ্রিস্টপূর্বে ন 776 খ্রিস্টাব্দে ন এখানে আছে 700 খ্রিস্টপূর্বে ন 700 খ্রিস্টাব্দে। দেখো 20 মানে খ্রিস্টপূর্বাব্দে রয়েছে আর একটা কিছু খ্রিস্টাব্দে রয়েছে। তো দেখো এখানে আছে, আমরা জানি অ্যাকচুয়ালি অলিম্পিক শুরু হয়েছিল 776 খ্রিস্টপূর্বাব্দে। ঠিক আছে, তো এর সঠিক অ্যান্সার হয়ে যাবে প্রথম 776 খ্রিস্টপূর্বাব্দে। এবং এটা হয়েছিল প্রাচীন মানে গ্রিসের অলিম্পিয়া শহরে। কী নাম? অলিম্পিয়া শহরে। এবং এটা তারা উৎসর্গ করেছিলেন গ্রিক গড জিউস এর সম্মানে কিন্তু অলিম্পিক গেমস শুরু হয়েছিল। এবং এখানে তোমরা মনে রাখবে যে 2028 সালের যে লস অ্যাঞ্জেলেসে যে অলিম্পিক অনুষ্ঠিত হবে, সেখানে কিন্তু 128 বছর পরে আবার ক্রিকেট খেলা যুক্ত হয়েছে। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন। ওকে, তো দেখো প্রাচীন অলিম্পিক গেম শুরু হয়েছিল 776 খ্রিস্টপূর্বাব্দে। তো এই যে অলিম্পিক গেমস, এই অলিম্পিক গেমসের ইতিহাস নিয়ে আর কি, মানে কবে শুরু হয়েছে বা অলিম্পিক গেমসের ইতিহাস কি, এ নিয়ে বিশাল চর্চা আছে। মানে সঠিক কারণ এখনও জানা যায়নি যে কী জন্য অলিম্পিক গেম শুরু হয়েছে। তো বিভিন্ন লোক আর কি বিভিন্ন তথ্য দিয়েছেন। তো যাই হোক, সে বিষয়ে একটা বিতর্ক রয়েছে। তো আমরা মনে রাখবো যে 776 খ্রিস্টপূর্বাব্দে প্রাচীন অলিম্পিক গেমস প্রথম শুরু হয়েছিল গ্রিসের অলিম্পিয়া নামক শহরে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো, মেন্ডেলিপের পর্যায় সারণী কিসের উপর ভিত্তি করে ছিল? ঠিক আছে, দেখো এখানে আছে যে 4টা অপশন রয়েছে, পারমাণবিক বৃত্ত না পারমাণবিক সংখ্যা না পারমাণবিক আয়তন না পারমাণবিক ভর। তো মেন্ডেলিপের পর্যায় সারণী এটা কিন্তু পুরোপুরি ডিপেন্ড করেছিল পারমাণবিক ভরের ওপরে। ঠিক আছে, পারমাণবিক ভরের ওপরে মেন্ডেলিপের পর্যায় সারণী পুরোপুরি ডিপেন্ড করেছিল। এবং তিনি 1869 সালে এই মেন্ডেলিপের যে পর্যায় সারণী তিনি আবিষ্কার করেছিলেন। এবং এখানে মোটামুটি 63টি পরিচিত মৌলের উপর ভিত্তি করে তিনি এটা করেছিলেন। কিন্তু এই মডার্ন যে পর্যায় সারণী, সেটা কিন্তু পুরোপুরি পারমাণবিক সংখ্যার উপরে নির্ভর করে। এটা হচ্ছে কিন্তু মডার্ন পারমাণবিক সংখ্যা। এটা তোমরা মনে রাখবে যে মডার্ন পর্যায় সারণী পারমাণবিক সংখ্যার উপর ভিত্তি করে হয়। আর মেন্ডেলিপের পর্যায় সারণী হয়েছিল সেটা হচ্ছে পারমাণবিক ভরের উপর বেস করে হয়েছিল। অ্যাকচুয়ালি দেখো পারমাণবিক সংখ্যা কোন জিনিসটা, যে মৌলটা আছে যে সেই মৌলের প্রতিটি পরমাণুর নিউক্লিয়াসে পাওয়া যেসব প্রোটন তার উপর বেস করেই কিন্তু এটা তৈরি হয়েছিল। ঠিক আছে, পারমাণবিক সংখ্যার উপর বেস করে মডার্ন পর্যায় সারণী, আর মেন্ডেলিপের পর্যায় সারণী হচ্ছে পারমাণবিক ভরের উপর বেস করে। তো এর সঠিক অ্যান্সার হয়ে গেল কি পারমাণবিক ভর। ঠিক আছে, নেক্সট দেখো, অমৃতসরের স্বর্ণ মন্দিরটি কে নির্মাণ করেছিলেন? ঠিক আছে, অমৃতসরের স্বর্ণ মন্দিরটি নির্মাণ করেছিলেন কে? তেগ বাহাদুর না গুরু রামদাস না গুরু অর্জুন সিং না গুরু গোবিন্দ? ঠিক আছে, তো এর সঠিক অ্যান্সার হয়ে যাবে বন্ধু, দেখো তো এর সঠিক অ্যান্সার হয়ে যাবে কি গুরু রামদাস। ঠিক আছে, তো অমৃতসরের স্বর্ণ মন্দিরটি নির্মাণ করেছিলেন গুরু রামদাস কত সালে? 1574 খ্রিস্টাব্দে। এটা মনে রাখবে, 1574 খ্রিস্টাব্দে তিনি নির্মাণ করেছিলেন। যখন তিনি অমৃতসরের স্বর্ণ মন্দির নির্মাণ করেছিলেন, এটা কিন্তু পুরোটাই ঘন জঙ্গল এবং পাশাপাশি কিছু জলাভূমি ছিল, ঘন জঙ্গলে ভর্তি ছিল। এবং এই স্বর্ণ মন্দির নির্মাণ করার জন্য যে জমি দান করেছিলেন তিনি ছিলেন মুঘল সম্রাট আকবর। ঠিক আছে, দেখো বাকি যে অপশনগুলো রয়েছে, গুরু তেগ বাহাদুর ইনি কে ছিলেন? ইনি নবম শিখ গুরু ছিলেন এবং একে প্রাণদণ্ড দিয়েছিলেন কে? জাহাঙ্গীর। কেন দিয়েছিলেন তার একটা বিশাল বড় ইতিহাস রয়েছে। তিনি কিন্তু কোনো মতেই মুসলিম ধর্ম গ্রহণ করতে চাননি, তার শিরচ্ছেদ করা হয়েছিল। এবং তার যে 2 নাবালক পুত্র তাদেরকে কিন্তু জ্যান্ত দেওয়ালের সাথে পুঁতে দিয়েছিলেন কে? ঔরঙ্গজেব, জিন্দাপীর। ঠিক আছে, গুরু অর্জুন সিং কে ছিলেন? গুরু অর্জুন সিং ছিলেন পঞ্চম শিখ গুরু এবং একে প্রাণদণ্ড দিয়েছিলেন জাহাঙ্গীর। কেন কি? জাহাঙ্গীর কি করেছিলেন? জাহাঙ্গীরের অনেক হিস্ট্রি রয়েছে। তো পঞ্চম শিখ গুরু
হুম, ইনি ছিলেন পঞ্চম শিখ গুরু এবং ছিলেন প্রথম শিখদের মধ্যে প্রথম শহীদ, ঠিক আছে। এবং গুরু গোবিন্দ ইনি ছিলেন শেষ শিখ গুরু, দশম শিখ গুরু, ঠিক আছে। এটা হচ্ছে স্বর্ণ মন্দিরের ইতিহাস, বিশাল বড় ইতিহাস রয়েছে। পরবর্তীকালে স্বর্ণ মন্দিরে আমরা 1984-এর ঘটনা জানবো। তারপরে শিখ রায়টস হয়েছিল দিল্লিতে, যখন ইন্দিরা গান্ধীকে হত্যা করা হয়েছিল। হুম, তো সেই অমৃতসরের স্বর্ণ মন্দির আজও বিখ্যাত। যদি কেউ না দেখে থাকে অবশ্যই যাবে বন্ধু, তোমরা দেখে আসবে। নেক্সট দেখো কোশ্চেন রয়েছে যে শরীরের ব্যস্ততম অঙ্গ কোনটা? এটা তো সবাই জানে অবশ্যই, হৃৎপিণ্ড, চোখ, না পা, না হাত, ঠিক আছে। দেখো এটা খুব সহজ কোশ্চেন, হৃৎপিণ্ড। আমাদের দেখো শরীরের সবচেয়ে ব্যস্ততম অঙ্গ হচ্ছে হৃৎপিণ্ড, ঠিক আছে। দেখো এই হৃৎপিণ্ড যদি আমাদের না চলে তাহলে আমরা কি শেষ নাকি? যে ঘুম ভাঙলে সকাল না হয় পরকাল, মানে এটা হচ্ছে সব সময়। চোখ তো বন্ধ হয়ে থাকে, এ বন্ধ করে দিলাম, দেখো চোখ চলছে না, ঠিক আছে। সেরকম হাত পা সকাল বিকাল চলে, বাকি সময় রাতের বেলা ঘুমায়, বন্ধ হয়ে যায়। কিন্তু ভাই হৃৎপিণ্ড সবসময় কন্টিনিউয়াস মুভমেন্ট, ঠিক আছে। তাহলে এর সঠিক উত্তর হয়ে যাবে কি হৃৎপিণ্ড। তাহলে যে নেক্সট দেখো, নিচের কোনটি চকচকে অধাতু? নিচের কোনটি চকচকে অধাতু? ক্লোরিন, গ্রাফাইট, সালফার, না অক্সিজেন? তো এর সঠিক অ্যান্সার হয়ে যাবে গ্রাফাইট। তাহলে হচ্ছে নিচের কোনটি চকচকে অধাতু? সেটা হচ্ছে গ্রাফাইট, ঠিক আছে। গ্রাফাইট এটা হচ্ছে কার্বনের রূপভেদ, এবং এটা অধাতু হলেও এটা কিন্তু তাপ এবং বিদ্যুৎ পরিচালনা করতে পারে, অর্থাৎ তাপ ও বিদ্যুতের পরিবাহী, ঠিক আছে। নেক্সট দেখো যে মেগাস্তিনিস রচিত গ্রন্থটির নাম কি? মেগাস্তিনিস তিনি ভারতবর্ষে এসেছিলেন, তিনি ভারতবর্ষ সম্পর্কে বেশ কিছু লিখেছিলেন। ভারতবর্ষের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, শিক্ষা, স্বাস্থ্য সমস্ত বিষয়ে তিনি লিখেছিলেন। তো মেগাস্তিনি রচিত গ্রন্থের নাম হচ্ছে ইন্ডিকা। তিনি যে গ্রন্থটি লিখেছিলেন সেই গ্রন্থের নাম হচ্ছে ইন্ডিকা। এবং দেখো অর্থশাস্ত্র, অর্থশাস্ত্র কে লিখেছিলেন? কৌটিল্য। এলাহাবাদ প্রশস্তি কে লিখেছিলেন? সমুদ্রগুপ্তের সভাকবি হরিসেন। এবং বুদ্ধচরিত লিখেছিলেন অশ্বঘোষ, ঠিক আছে। তো মেগাস্তিনি রচিত গ্রন্থটির নাম হচ্ছে কি ইন্ডিকা, ঠিক আছে। এটা তোমরা মনে রাখবে। নেক্সট দেখো ইএমপি পথ কাকে বলে? ইএমপি পথ কাকে বলে? দেখো ইএমপি পথটা পুরো রিলেট আছে কার কি? গ্লাইকোলাইসিসের সাথে। গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় কি হচ্ছে, ধারাবাহিক বিক্রিয়াগুলি বিজ্ঞানী অ্যাম্বেডন, মেয়ারহফ এবং পার্নাস আবিষ্কার করেছিলেন বলেই গ্লাইকোলাইসিস প্রক্রিয়াকেই বলা হয় ইএমপি পথ। অর্থাৎ দেখো ই ফর অ্যাম্বেডন, এম ফর মেয়ারহফ, আর পি ফর পার্নাস, ঠিক আছে। তো এই জন্যেই গ্লাইকোলাইসিস কার সাথে যুক্ত? ইএমপি এর সাথে যুক্ত, বা ইএমপি পথ কার সাথে যুক্ত? গ্লাইকোলাইসিসের সাথে যুক্ত, মনে রাখবে, ঠিক আছে। দেখো লাস্ট এন্ড ফাইনাল কোশ্চেন আজকের এই আলোচনার, যে ভারত সরকার আইন অর্থাৎ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট কত খ্রিস্টাব্দে পার্লামেন্ট আইন পাস হয়, ঠিক আছে। মানে কত খ্রিস্টাব্দে পার্লামেন্ট আইন, মানে যে পার্লামেন্ট পাস হয় আর কি। দেখো 1857, 1859, 1858, 1860। তো এর সঠিক অ্যান্সার হয়ে যাবে কি 1858। 1858 সালের 2 আগস্ট কি হয়েছিল? 2 আগস্ট দেখো এটা পার্লামেন্ট পাস হয়, এবং এটা হচ্ছে কি যে পিটের ভারত শাসন আইনের যে দ্বৈত সরকারি প্রকল্পের অবসান ঘটানোয় বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। এবং এর আগে যে লর্ড ডালহৌসি সপ্তবিলোপ নীতি জারি করেছিলেন, সেই সপ্তবিলোপ নীতি বা ডক্ট্রিন অফ ল্যাপস, ঠিক আছে, এটা অবসানেও কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল 1858 খ্রিস্টাব্দের 2 আগস্ট। যে ভারত সরকার আইন বা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট পাস হয়েছিল সেটা, এবং এটাকে বলা হতো গুড গভর্নেন্স অ্যাক্ট। অর্থাৎ ব্রিটিশ সরকার ভারতবর্ষে শাসন পরিচালনার জন্য বেশ অনেক রিনোভেশন নিয়ে এসেছিলেন, যাতে করে তারা দীর্ঘমেয়াদী শাসন পরিচালনা করতে পারেন। তো তার মধ্যে এটাই হচ্ছে একটা গল্প, যে 1858 খ্রিস্টাব্দের 2 আগস্ট ভারত সরকার আইন পাস হয়েছিল পার্লামেন্টে, ঠিক আছে। তো যাই হোক বন্ধু, আশা করি আমার আজকের এই আলোচনা তোমাদের মনোমতো হয়েছে।
তো যদি কিছু ভুল ত্রুটি হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, আমি ইন্সপিরেশন পাবো। কারণ কমেন্ট বক্সে না লিখলে তো যদি কিছু ভুল ত্রুটি হতেই পারে, যদি ভুল ত্রুটি কিছু হয়ে থাকে তো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবে, আমি তোমাদের উত্তরের অপেক্ষায়। তো যাই হোক, যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে। থ্যাংক ইউ, নমস্কার।